তাহলে আমরা শুরু করি। তো ফার্স্ট ক্লাসটা যেটা করা হয়েছে, আগের লেকচারটা একটু রিভিউ দিয়ে দিব, হ্যাঁ, যাতে করে পরে রিলেট করতে পারে। তো আমরা কোথা থেকে শুরু করতে পারি? আমরা শুরু করি, যদি নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা, একটু ওয়েট করি। হুম, হুম, আচ্ছা, হুম। তোমাদের ছুটি কবে থেকে? তোমাদের ছুটি কতদিন? মানে ছুটি কতদিন? ছুটি কতদিন তোমাদের ছুটি? আহ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, ঠিক আছে, দেখো। আমরা লেকচার ওয়ান থেকে তিনটা সূত্র মোটামুটি পড়ছিলাম। উম, এটা হচ্ছে ওই যে ডিএল অংশটুকুর জন্য, অর্থাৎ তোমার তারটা যদি ছোট্ট একটা অংশ তোমাকে বলে ওইটুকু অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, যদি আমি কারেন্ট নিয়ে যাই, আই কারেন্ট নিয়ে যাই, তাহলে সেটা বের করার জন্য সূত্রটা এটা ছিল। আর যদি আমাদের যে তারটা থাকে, আহ, সসীম তার নেই, তাহলে এই সসীম তারের কোনো একটা পয়েন্টে যদি আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, তাই না? আর অসীম যদি তারটা হয়, তারটা যদি অসীম হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তো পরিচয়গুলো তো তোমরা জানো, যে মিউ নট আই, আই হচ্ছে সেই যে কারেন্টটা যাচ্ছে, এটা হচ্ছে ওই যে যে পয়েন্টটা বলছে ওখান থেকে তারের উপর একটা অবিলম্ব আঁকলে যে ডিস্টেন্সটা পাবো। থিটা ওয়ান আর থিটা টু পরিচয়টা আমি লেকচার ওয়ানে বলছিলাম যে এটা খুবই জরুরি, এটা খেয়াল করে তোমাকে বসাইতে হবে। থিটা ওয়ান আর থিটা টু হিসাবটা কথা থেকে করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি যে বিন্দুতে ইলেকট্রিক, সরি, ম্যাগনেটিক ফিল্ডটা বের করবা, ওখান থেকে যে লম্বটা আঁকবা, সেই লম্বটার রেসপেক্টে তোমাকে থিটা ওয়ান আর থিটা টু হিসাব করতে হবে। কিভাবে? যে এইটা হচ্ছে তোমার রেফারেন্স লাইন, আর হচ্ছে তোমার এই দুইটা এন্ডে মনে মনে করো এভাবে দুইটা লাইন চিন্তা করতে হবে। তাহলে এইটা হবে থিটা ওয়ান, মানে তুমি থিটা ওয়ানটা নিবা এই পাশে, এবং থিটা টুটা নিতে হবে ঠিক তার অপোজিটে, মানে হিসাবটা হবে এইভাবে। তো এগুলো তো আলোচনা হয়েছে। আর যদি হয়, অসীম তার হয়, তাহলে সেক্ষেত্রে তো এত কিছু ভাবার বিষয় নাই। সেক্ষেত্রে জাস্ট তোমাকে এ এর ভ্যালুটা কত, অর্থাৎ কতটুকু দূরে আছে পয়েন্টটা, সেটা বের করলে হয়ে যাচ্ছে। বাকি কারেন্ট আর মিউ নট তো এগুলা দেয় থাকবে, এগুলো। ঠিক আছে। তো এখন আমাদের যে বইগুলো আছে বা চ্যাপ্টার গুলো আছে, সেখানে এইটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে দেখবা যে সবগুলো অঙ্ক আহ, এইটা দিয়ে আছে, তাই না? মানে তোমাকে অটোমেটিকলি ধরে নিতে হবে যে ওরা যে তারটার কথা বলতেছে এটা হচ্ছে অসীম তার। দেখো, আমি কয়েকটা অঙ্ক যখন যখন দেখাবো তখনই বুঝতে পারবে যে ওরা অসীম তার দিয়ে করছে। মানে এই যে এই সূত্রটা, এটা হয়তো তোমাকে একটু যদি ম্যাথটা একটু কঠিন করতে চায় বা একটু যদি করতে চায়, তাহলে এই সূত্র দিয়ে ম্যাথটা চিন্তা করতে হবে। ওকে। আর এটা সূত্র নর্মালি আসে না, আর যদি চলে আসে তাহলে তুমি আসলে ম্যাথের যে ইনফরমেশন গুলো তোমাকে দিছে ওটা দিয়ে বুঝতে পারবা যে তুমি তিনটার মধ্যে কোন সূত্রটা ইউজ করে ম্যাথটা করবে। তোমার যদি ইনফরমেশন গুলো জানতে হবে, তাই না? তো দেখো কয়েকটা অঙ্ক আমরা করছিলাম। এগুলো খুবই সোজা অঙ্ক, জাস্ট আমি দেখার জন্য যে আসলে সূত্রটা কিভাবে ব্যবহার হবে। এখন 2 নম্বরটাই পড়ো, যে কি বলছে যে 1 মিটার লম্বা একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 1 মিটার এক লম্বা তার, 1 মিটার তার মানে অনেক বড়। তো কারেন্ট দিছে তার থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে ওই তার থেকে যদি আমি 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? তাহলে ওই যে দেখো কারেন্ট দেওয়া আছে,
আর কি দেওয়া আছে, ওই যে ডিস্টেন্সটা দেওয়া আছে, মানে ওই যে এর ভ্যালুটা আমরা বলি যে ডিস্টেন্সটা, সেটা। আর হচ্ছে তারটা লেন্থ দেওয়া আছে। লেন্থটা দিয়ে তোমাকে জাস্ট, এই লেন্থটার এখানে কোনো কাজ নাই, এখানে মূলত তোমাকে এই যে এটা আর এটা দিয়ে কাজ করতে হবে। 5 এম্পিয়ার আর 5 সেন্টিমিটার। তাহলে ওই যে এটা তোমাকে অসীম তার হিসেবে একটু চিন্তা করতে হবে, যে এটা একটা অসীম তার। অসীম তারের ক্ষেত্রে আর নির্দিষ্ট একটু দূরত্বে ফিল্ডটা কত হবে, মিউ নট আই বাই 2 পাই এ। এরপর এই সূত্র বসে দিলে আসবে। আচ্ছা, এটার এককটা কি বলতো, কি ছিল? ম্যাগনেটিক ফিল্ডের এককটা টেসলা। এটা ইউজ করতে পারো। আর আরেকটা একক ছিল, ওটা কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। আর আরেকটা যেটা ছিল, নিউটন অ্যাম্পিয়ার পার মিটার। এই তিনটা একক। তো আমরা এইটা ইউজ করলেই হবে, বুঝলো? এরপরে দেখো পরেরটা পড়ো, পরেরটা ঠিক সেম টাইপের ম্যাথ। একটা দীর্ঘ সোজা তারের ভিতর দিয়ে এত কারেন্ট গেছে, তার থেকে এত দূরে যে কোনো বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান কত, মানে বি এর মান কত। একই জিনিস, কারেন্ট আছে, দূরত্ব আছে, সূত্র দিবা, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, ও এখানে তো লেখাই আছে। এরপরে কি আছে এখানে? হুম, এখানে 1 2 3 যে অঙ্কগুলো আছে, এগুলো তুমি দেখো, সবগুলো তোমার পাড়ার অঙ্ক। কি বলছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত একটি অনুভূমিক পরিবাহী লাইন এত এম্পিয়ার তড়িৎ বহন করে। লাইনটি থেকে এত নিচে, 3 মিটার নিচে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করো। ওই একই সূত্র, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। আই এর মান 60 এম্পিয়ার, এর মান 3 মিটার। তো এগুলো অঙ্ক দেখলেই তুমি পারার কথা। এটাও দেখো, কারেন্ট গেছে আর সোজা লম্বা তার, এত দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত। সেম ভাবে এটাও এত এম্পিয়ার কারেন্ট, এত নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত, সূত্র একটাই। এখন হলো আমরা যেটা করব সেটা, আচ্ছা এইখানে একটা কিছু করে রাখছি, এটা আবার দেখি ব্যাপার কিছু নেই। এখানে জাস্ট ডিরেকশনটা যদি আমাদের বের করতে বলতো, আমরা তো মানটা বের করতেছি সূত্র দিয়ে। সূত্র দিয়ে তো আমরা মানটাই বের করতে পারি। দিকটা নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা উপায় আছে আপাতত, আর অনেকগুলো উপায় থাকতে পারে, যেটা আমি সামনে শিখবো। এটা হচ্ছে ফ্লেমিং এর ডানহস্তি নিয়ম। আরেকটা কি, যে ওই যে ডিএল ক্রস আর যদি আমরা করতে পারি, সেখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে হবে। আচ্ছা, যেমন এইখানটার ক্ষেত্রে বলছিল না, 1 নম্বরের অঙ্কটাতে দেখো, যে বলছিল পূর্ব থেকে পশ্চিমে লাইন, কি বলে, কারেন্ট যাচ্ছে। তো আমরা যদি এভাবে চিন্তা করি, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট এভাবে যদি দিই ডিরেকশন গুলা, আমি ইস্ট থেকে ওয়েস্ট, মানে পূর্ব থেকে পশ্চিমে কারেন্টটা নিয়ে গেছি, তাহলে ওই যে আমরা দেখছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে। তুমি চিন্তা করো, তাহলে কি করতে হয়, যে যেদিকে কারেন্ট গেছে সেদিকে তোমার ডান হাতের বৃদ্ধ আঙুলটাকে নিতে হয়, এবং তারপর বাকি আঙুলগুলোকে কার্ল করতে হয়। তাহলে সেটাই তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দিবে। তাহলে সেই হিসাবে দেখো তো আমাদের ডিরেকশনটা তুমি বুঝতেছো কিনা, যে নিচের ডটেড লাইন আসবে আর এদিকে ক্রস লাইন আসবে, মানে ক্রস আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখানে 8 নম্বরটা, যে ম্যাথটা আছে, গ গ দেখো আর ঘ দেখতে পারো। গ দেখো আগে, বলছে যে এক্স ওয়াই তারের দরুন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করো। এক্স ওয়াই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে ওটা দেওয়া আছে, পি বিন্দু থেকে ওটার ডিস্টেন্সটা দেওয়া আছে। তো এটা ইজি, ওই যে ওইটাই সূত্র, মিউ নট আই বাই 2 পাই এ। ঠিক আছে, এটা সূত্র মনে রাখলেই ম্যাথ হয়ে যাবে। 3 মার্ক। হ্যাঁ, এখন কথা বলছি পরেরটা কি। পরেরটা বলছে একটা, এই যে বৃত্তাকার তার দিছে, এটা তার তো বৃত্তাকার, আমরা তো লম্বা তারের জন্য করছি। পি কিউ বিন্দুর যে কোনো একটি বিন্দুর, কি বলছে, পি ও কিউ বিন্দুর যে কোনো একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। মানে পি আর কিউ বিন্দুতে, কিউ বিন্দু হচ্ছে ওই বৃত্তা, যেটা দেখতেছো বৃত্তাকার তার যেটা দেখতেছো ওটা সেন্টার। আর পি বিন্দুটা তো বলে দিছে ওটা আমাদেরকে, যে এখান থেকে এটা 1 মিটার একটা ডিস্টেন্সে আছে। বলছে যে পি আর কিউ বিন্দুর মধ্যে যে কোনটাতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, এটা আমাকে বলতে হবে। তার মানে পি আর কিউ বিন্দুতে আমাদেরকে ওই যে বের করতে হবে, চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে।
পি বিন্দুতে তো বের করতে পারবো, সেটা সমস্যা নাই। যেটা সমস্যা হচ্ছে যে কি বিন্দুতে যে এই চৌম্বক ক্ষেত্রের মানটা সেটা কিভাবে বের করবো। কারণ এবার দেখো যে তারটা দিচ্ছে সেটা বৃত্তাকার এবং সেখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা দিচ্ছে এই যে, আর এটা ব্যাসার্ধটাতে আছে। আর এখন এইটাই আমরা আজকে শিখবো যে বৃত্তাকার তারের ক্ষেত্রে হয়ে গেল, বৃত্তাকার তারের ক্ষেত্রে কত চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করবো। তো তার আগে এখানে কি করা হয়েছে, আচ্ছা এখানে কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করছি। আমরা তো এইটা সূত্র দিয়ে বেশ কয়েকটা অঙ্ক দেখলাম, তাই না? যে বি হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এ, সসীম তারের জন্য। যদি তারটা যদি সসীম হয় তাহলে কয়েকটা অঙ্ক আমরা হয়তো প্র্যাকটিস করছিলাম, ওইটাই এখানে দেখা যাচ্ছে। যেমন এখানে ম্যাথটা দেখো কি ছিল, যে তোমাকে আমি তারটার এটা একটা সসীম তার এবং এই দুটো কোণ তোমাকে দেওয়া হয়েছে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ দেওয়া হয়েছে। তো কারেন্টটা কত গেছে সেটাও আমি বলে দিচ্ছি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। এবং এই যে পি বিন্দু থেকে এই যে তারটা ডিস্টেন্সটা বলে দেওয়া হচ্ছে 2 সেন্টিমিটার। এখন তোমাকে এই যে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তো ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে তোমার ওই সূত্রটা মনে রাখতে হবে, এই যে এই সূত্রটা, এটা সসীম তারের জন্য মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই এ সাইন থিটা ওয়ান প্লাস থিটা সাইন 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 থিটা। এখন দেখো থিটা ওয়ান আর থিটা টু কি এখানে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি নিলে হবে? মানে আসলে এখানে এই দুটা কোণ তো তোমার দরকার নেই, তোমার কোণটা যেটা আসবে এইটা আর এটা, তাই না? তো এখানে যাই হোক মিলে গেছে যে এটা 30, এটা 60 ডিগ্রি হলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা 30 হবে আর এটা 60 হবে। তো কোণটা হিসাব করতে হয় এই যে এইটা আর এটা দিয়ে, তাই না? তাহলে আমাদের এই যে ওটাই আমরা করছি 30 ডিগ্রি থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে 60 ডিগ্রি। এরপর জাস্ট মান বসে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এরকম যদি আসে পারার কথা। So, এখানে আমরা কি করছি, হুম, আচ্ছা তোমাকে তাহলে একটু তোমাকে বলা হয়েছে যে এইটা একটা পয়েন্ট, হ্যাঁ, এইটা একটা পয়েন্ট, পয়েন্ট, এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে এবং তোমার যে তারটা সেটা এতটুকু, এটা হচ্ছে তারটা, হ্যাঁ। আর এই যে ডিস্টেন্সটা এটা ধরে নাও দেওয়া আছে, এটা ধরে নাও দেওয়া আছে 2 মিটার, ধরো না, জাস্ট ধরার জন্য আমরা ধরছি। আর এটা তারটা ধরে নাও 7 মিটার, জাস্ট অঙ্কটা বোঝার জন্য। আর এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন এবং কারেন্টের ভ্যালু দেওয়া আছে ধরে নাও 2 অ্যাম্পিয়ার। তো আর কিছু লাগবে কি? এগুলো। আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা ধরে নাও দেওয়া আছে 20 ডিগ্রি, ধরো 20 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, ঠিক আছে? এই তারের বিদ্যুতে এই যে কারেন্টটা গেছে না, এখান থেকে এখানে যে কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটার জন্য তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে পি পয়েন্টে, চারপাশে তো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো এটা বের করতে হবে। তো এখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে আমাদের, তুমি বুঝতেছো এই যে একটা সসীম তার, তাহলে মিউ নট কি হবে? মিউ নট, মিউ যেটা মিউ নট কেন বলতেছি, ফিল্ড যেটা হবে এটা হচ্ছে মিউ নট, এখানে সূত্রটা মিউ নট বাই আই 4 পাই এ সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। আচ্ছা তুমি আমাকে বলো এখানে কারেন্ট তো আই 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এ কি হবে আর থিটা ওয়ান কি হবে থিটা টু কি হবে, এগুলো বলো একটু যদি পারো। বুঝছো কি, প্রশ্নটা কি বুঝছো? হুম,
তাহলে করো তো, পারো কিনা একটু ট্রাই করো, তারপর করে দিচ্ছি। এ ছিল, যে পয়েন্টে আমাদের ফিল্ডটা বের করতে হবে সেখান থেকে যে তারটা আছে সেটা লম্ব দূরত্ব। থিটা ওয়ান আর থিটা টু তো জানো যে ওই লম্ব দূরত্ব থেকে ওই দুইটা এন্ডে কোনটা হিসাব করো। আচ্ছা, দেখো এটা তাহলে কিভাবে করবো আমরা। নামটা হলো, এইটা হচ্ছে তোমার পি পয়েন্ট, তাই না? তো এখান থেকে তোমাকে লম্ব দূরত্বটা নিতে হবে। তাহলে এই যে তারটা আছে এটাকে যদি আরেকটু এক্সটেন্ড করতো তাহলে এই যে এখান থেকে এইটাই হতো লম্ব দূরত্ব। ঠিক আছে, এই যে সাদা যে দাগটা দিচ্ছে এটা এ, এবং এর মানটা তুমি বের করতে পারবে না। কি হবে, 2 এম্পিয়ার আছে, 20 ডিগ্রি আছে, এটা 2 cos 20 ডিগ্রি এর ভ্যালু। ঠিক আছে, এরপর তোমার কোণের হিসাব করতে হবে, এর ভ্যালু পাই গেছে। তো কোণটা কিভাবে জানি হিসাব করে, এ থেকে দুইটা এন্ডের যে ইয়াটা কৌণিক দূরত্বটা সেটা, থিটা ওয়ান আর থিটা টু। তাহলে আমাদের এই লাইনটা দিতে হবে, এই যে পি থেকে একটা এন্ড এইখানে গেছে, আর পি থেকে আরেকটা এন্ড এইটা গেছে, এই দুইটা হলুদ কালার। ঠিক আছে, তো এই দুইটা হলুদ যে আমি দিলাম, যে পি থেকে একটা এন্ড, ধরুন এই বি আর একটা এ, অর্থাৎ পি এ আর পি বি, এই দুইটা এন্ডের হিসাব করতে হবে। মানে এই রেফারেন্স কোনটা, এই যে সাদা দাগটা এ। তাহলে প্রথম যে এন্ড, ধরুন এ এন থেকে যদি আমি থিটা ওয়ান হিসাব করি, তাহলে এইটা হবে আমাদের পুরোটাই থিটা ওয়ান, এই যে এটা থিটা ওয়ান। ঠিক আছে, আর থিটা টু কি হবে, এই যে এখান থেকে আসে, এই উল্টা দিকে অপোজিট ডিরেকশনে যেতে হয়, এখান থেকে আসে এই যে এটা হবে থিটা টু। বুঝতে পারছি কি জিনিসটা? এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো তোমাকে ইনফরমেশন দেওয়ার জন্য এখানে কিছু একটা কোণ দোন দেওয়া থাকতে পারে। তাহলে তো আমি কি দিছি এখানে, তোমার 20 ডিগ্রি দিছি, তাই তো? থিটা ওয়ানের হিসাবটা কি বুঝতে পারছো, এই যে এখান থেকে এখানে এই লাইনের যে জন্য যে কোণটা এটা হচ্ছে থিটা ওয়ান, আর থিটা টু হচ্ছে উল্টা দিক থেকে যায় পরের যে সেকেন্ড যে লাইনটা, থিটা টু আরেকটা এন্ডে যেটা গেছে। এরকম যদি জিনিসটা থাকে, তাহলে একটা এন্ড থেকে এই যে এখান থেকে এই যে একটা এন্ড, আর এখানে একটা এন্ড থেকে আমরা এইভাবে এরকম। তো এখন মোটামুটি তো হলোই। তো এটা 20 ডিগ্রি বলছে, তো তোমাকে এখানে হয়তো আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকতে পারে, এই কোণটা দেওয়া থাকতে পারে, অথবা অন্য কিছু একটা দেওয়া থাকতে পারে যাতে তুমি এই কোণটা বের করতে পারো। তো যাই হোক, ধরে নাও আমি এটা 10 ডিগ্রি যদি দিই, আচ্ছা 10 ডিগ্রি দিলাম, দেখুন এই কোণটা যদি 10 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 20 ডিগ্রি এতটুকু, তাহলে এতটুকু কত হবে? এটা 10, এটা 20, আর এটা 90, তাহলে এটা কত হতে হবে? অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে এটা 10 যদি হয় তাহলে এটা হতে হবে 80 ডিগ্রি। না, 80 ডিগ্রি তো না, এই দুটো মিলে কি হবে, 90 ডিগ্রি হতে হবে, যেটা 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি হলো, তাহলে পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই যে কোণটা নিয়ে আসছো তুমি এখানে, এটা তাহলে কত হবে, এই 360 ডিগ্রি থেকে, মানে এখান থেকে এখানে পুরোটা এটা কত হবে, তাহলে 360 থেকে 20 ডিগ্রি বাদ দাও, তাহলে 340 ডিগ্রি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো থিটা ওয়ান এর ভ্যালু বসাবো, থিটা টু এর ভ্যালু বসাবো, তোমার অঙ্ক হয়ে যাবে। এটাই আমরা করছি এখানে। তো তুমি পরবর্তীতে দেখে নিও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই- এরপর হচ্ছে অর্ধ অসীম তারের জন্য আমরা একটা সূত্র পড়ছি, কি সসীম তারের জন্য আর হচ্ছে অসীম তারের জন্য। অর্ধ সসীম অসীম বলেও একটা ব্যাপার আছে, সেটা কি, যে তোমার হচ্ছে দুইটা যে এন্ড আছে, দুইটা যে এন্ড আছে ওই দুইটা এন্ডের মধ্যে একটা অসীম হবে আর একটা কি হবে, আরেকটা হবে যে সসীম। যেমন এইটা তারের কথা চিন্তা করো, যে এটা তুমি দেখতে পাচ্ছ, যে একটু দাঁড়াও,
হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো এটা অর্ধ অসীম তার বলতেছেন না কেন, কারণ ওর একটা এন্ড অসীম পর্যন্ত গেছে আর একটা এন্ড আমাদের জানা আছে, মানে এরকম টাইপের, এরকম যদি হয় তাহলে এটা আমরা বলি অর্ধ অসীম। তো সেক্ষেত্রে তোমাকে যদি ওর এই পি পয়েন্টে, এই পয়েন্টে যদি বের করতে বলে, ফিল্ড বের করতে বলে, লেটস সে এইখানে ফিল্ড বের করতে বলে, ঠিক আছে? বা তোমার হচ্ছে আপাতত এইখানে ধরি, হ্যাঁ এখানে ধরলেও পারবা তুমি, একটা দেখা দিলে যে কোনোটা পারা যাবে, ধরে নাও এইখানে পার্টিকুলার এখানে, অর্থাৎ যে এন্ডটা যেখানে শেষ, মানে যেখানে শেষ হয়েছে, যেটা যে সসীম এন্ড, ওইটার ওটার উপর যদি আমরা একটা অভিলম্ব আঁকি, তাহলে সেই অভিলম্বের উপর যে কোনো বিন্দুতে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। আমি জিনিসটাকে বুঝাতে পারলাম কিনা? এই যে এটা হচ্ছে তোমার ওর সসীম যে এন্ড সেটা, সেখানে যদি তুমি একটা অভিলম্ব আঁকো, এই যে সাদা দাগটা, এই দাগের উপর যে কোনো পয়েন্টে যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে, সেটা কত হবে, তাহলে সেটা আমরা বের করছি, হ্যাঁ। অন্য কোনো যদি হয়, ধরুন এখানে বের করতে বলে, সেটাও তুমি পারবা, আমি বলে দিবি। পি বিন্দুতে যেটা হবে, ইলেকট্রিক ফিল্ড বের করো, তাহলে এটাকে তুমি ট্রিট করবা অ্যাজ একটা সসীম তার, ঠিক আছে? যেরকম কিনা আমরা অসীম তারের সূত্রটা প্রতিপাদন করছি। তো পি বিন্দুতে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো, যদি এটা সসীম তার হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করার সূত্র হচ্ছে এটা, মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন থিটা 1 সাইন থিটা 2। আচ্ছা হলো, এর ভ্যালু তোমার জানা আছে, দেওয়া আছে। থিটা 1 টা কি হবে? থিটা 1, থিটা 1 মানে এই যে এখান থেকে এখানে ধরেন, এই যে একটা এন্ড, মানে এই এন্ড যেটা অসীম এন্ড, সেখান থেকে আমি কোনটা জানতে চাচ্ছি। তো এখন দেখো, ওই যে এর আগের মতো হিসাবটা, যে এটা তো অসীম, এটা এটা যদি তুমি এখানে মিলাইতে চাও, এটা অসীমে যায় মিলিত হবে, তাহলে এই যে কোণটা, এটা আসলে কত, 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে, অসীমের এন্ডটার জন্য কোণটা হবে 90 ডিগ্রি। আর যেটা সসীম এন্ড, সেটা তো একদম পুরো এর উপরেই আছে, তাই না? আমি যদি ওই যে দাগটা টানি, তাহলে এটা এর উপরে চলে আসতেছে, তাহলে এর সাথে কোণ কত করছে, 0 ডিগ্রি। অর্থাৎ এইটা যদি করতো তাহলে কোণ করতো এটা, এটা যদি কোণ থাকতো তাহলে কোণ করতো এটা, এখন এটা এর উপরেই আছে, তাহলে কোণ কি, 0 ডিগ্রি। তাহলে থিটা 2 হচ্ছে 0 ডিগ্রি, থিটা 1 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এই যে এটা, ভি নট বাই 4 পাই আই বাই ও। তো এটা তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো, ফর্মুলা হিসেবে, অত অসীম তারের জন্য। অথবা বুঝাতে পারছি বিষয়টা? বুঝতে পারছো কি? হ্যাঁ। এখন ধরে নাও যে তোমার এই পি পয়েন্টটা এখানে দিছে, দিতেই তো পারে পি পয়েন্ট ধরো। তো এখন তুমি পারবা না, তোমার ওই যে যেটা অসীমের সেটার জন্য থিটা তো ওইটাই 90 ডিগ্রি হবে, কারণ এটা অসীমে যায় মিলিত। আর যেটা যে সসীমের সেটার জন্য থিটা কি হবে, এই যে এখান থেকে এখানে একটা তোমাকে কি করতে হবে, লাইন, মানে লাইন ড্র করতে হবে, এবং তোমার এই এটা হবে এই যে এটা, তো এ পয়েন্ট, কোণ হবে তখন এটা। তো অবশ্যই এই কোণটা বের করার জন্য তোমাকে নেসেসারি ইনফরমেশন দেওয়া থাকবে, তো সেটাই তোমার হবে থিটা 2 এর পরিচয়, ব্যাস। তো তোমার মেইন যে কনসেপ্ট, সেটা যদি জানো, তাহলে তো ওইভাবে যেভাবে ঘুরাই দাও, তো তুমি পারার কথা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা বৃত্তাকার পরিবাহী তারকুণ্ডলীর জন্য এর যে কেন্দ্রে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড সেটা বের করতে পারছি। ওই যে যেটা আমি শুরুতে বললাম তোমাকে। তো এটা কিভাবে করবো, মানে এবার যেটা হবে, তোমার যে তারটা ছিল, এটা তো অসীম, সসীম তার বা অসীম তার যেটা ছিল, সেটা ছিল রেখা, তাই না? একটা তার। এবার ওই তারটাকে তুমি কি করছো, একটা বৃত্তের শেপ দিছো, শেপ দেওয়ার পর সেখানে কারেন্ট তুমি দিছো, তাহলে কারেন্টটা এবার কি বৃত্তাকারে বের ঘুরবে তারটার ভিতর দিয়ে, তাই না? তো এইটার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করতে যাচ্ছি। তো এখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা তৈরি করব, সেটা আমরা সরি, যে বের করব সেটা আমরা কেন্দ্রে বের করব, কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা বের করবো, ঠিক আছে? তো বৃত্তাকার তারের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা আমরা বের করবো, আপাতত আপাতত আমরা তাই করবো। ধরে নাও বৃত্তাকার তার হলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এটা আপাতত বাদ থাকুক। আমরা যেটা বের করবো, আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে এটা তোমার বৃত্তাকার যদি তার হয়, তাহলে এর যে একটা কেন্দ্র আছে এখানে, এই কেন্দ্রতে ফিল্ডটা যেটা তৈরি হবে সেটা আমার বের করার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি কিভাবে বের করে, প্রতিপাদন করবো আর কি। তো যাই হোক, যে কোনো প্রতিপাদন করার ক্ষেত্রে আমরা যেটা ওই আমাদের ইনিশিয়াল যে সূত্রটা সেটা ইউজ করি, এটা হচ্ছে টিভি। আমি ছোট একটা অংশ নিই, সেই ছোট একটা অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করি, তারপর আমরা সবগুলো কি টোটাল গুলো যোগ করি, ইন্টিগ্রেশন যেটা করা হয়। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এটা একটা বৃত্তাকার তার, সেটার এতটুকু অংশ, ডিএল অংশটুকুর জন্য কেন্দ্রে ফিল্ডটা কত সেটা বের করতে চাচ্ছি। তো ডিএল অংশ কাটলাম, হ্যাঁ।
এটাকে আমরা বলি এলিমেন্টাল মাস, যাই বলো। তো এই এতটুকু অংশ কাটার জন্য এই কেন্দ্রে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে ডিবি। তো ডিবি তাহলে কত হবে, সূত্র আমাদের কি ছিল, মিউ নট বাই 4 পাই ডিএল আই সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এরপর ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন করো, এরপর বাম পাশে ইন্টিগ্রেশন করলে বি আসবে, ডান পাশে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, তোমার হচ্ছে এখানে মিউ নট বাই 4 পাই আই, এগুলো তো ধ্রুবক জিনিস, সেগুলো আমি বাইরে নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন করতে হবে এইটুকু, তাই না? এখন তুমি আমাকে বলো তো, এই যে ইন্টিগ্রেশনে কিছু জিনিস ধ্রুবক আছে, এর আগের বারও কিছু ধ্রুবক ছিল, এর আগের ইন্টিগ্রেশনটা তো দেখছো। তো এখানে ধ্রুবক কে কে এবং ধ্রুবক না কে কে, এটা একটু বলতে পারবা? ভ্যারিয়েবল কোনটা আর ধ্রুবক গুলো কি কে? জিনিসটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, এবার কিন্তু আরটা ধ্রুবক, কারণ তুমি ডিএলটা এবার যে কোনো অংশে নাও, সেখান থেকে কেন্দ্রের দূরত্ব সমানই পাবা, তাই না? তো হ্যাঁ, আরটা ধ্রুবক, তাহলে ওটা আমি ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসতে পারি। এবং কোনটাও এখানে ধ্রুবক কেন? কারণ থিটাটার পরিচয় কি ছিল বলো, মনে আছে? থিটার পরিচয় কি ছিল? এই যে থিটাটা, এটার পরিচয়টা কি ছিল? আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ, এই যে আর ভেক্টর এবং ডিএল ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটাই ছিল কি, থিটা। মনে পড়ছে? তাহলে এখন দেখো, আর ভেক্টরটা সবসময় তো আউটওয়ার্ডস, কেন্দ্র থেকে বাইরের দিকে, তাই না? এই যে এটা হচ্ছে আর ভেক্টর। আর ডিএলটা কি হবে, ডিএলটা আমরা কি করছি, যেদিকে কারেন্ট যাচ্ছে সেটা, আমি যেমন ডিএল আমি এতটুকু নিচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এইটা হবে ডিএল। এই যে স্পর্শকটা যদি আমি কি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এইটা কি সম্পূর্ণ অংশ জুড়ে সেম থাকবে না যে কোনো ডিএল এর জন্য? আমি যদি ডিএলটা এখানে নিতাম, ধরুন এটা ডিএল প্রাইম, তাহলে এর দিকটা হবে এটা এবং আরটা হবে এটা, তাহলে কোনটা কি 90 ডিগ্রি আসতেছে না? তার মানে এই কোনটাও ধ্রুবক, কোনটাও সবসময় সেম থাকতেছে। তাই যদি হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি। এই যে সাইন থিটা, সাইন 90 ডিগ্রি সবসময় যেহেতু আসছে, এটা বাইরে নিয়ে আসছে। ওকে, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, এখানে আর স্কোয়ার থাকবে, এই ডিএলটাকে ইন্টিগ্রেশন করা। এখন কথা হচ্ছে ডিএলটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে। ডিএলটা কি, বৃত্তের একটা পরিধির অংশ, ছোট্ট একটা পরিধির অংশ। তো পুরাটাই যদি নিতে চাই, পুরা পরিধিটা যদি নিতে চাই, তাহলে পুরো ডিএলটা মানে পুরো ইন্টিগ্রেশনটা করতে হবে, 0 থেকে 2 পাই আর করতে হবে, আমি পুরাটাই নিতে চাচ্ছি। আমি নিতে চাচ্ছি ডিএলটা হচ্ছে পরিধির একটা পার্ট, অল্প একটা অংশ। তো তুমি কতটুকু নিতে চাচ্ছ, তাই না? তুমি যেহেতু চাচ্ছ যে পুরাটার জন্য কত হবে, ডিএলটা যদি আমি পুরাটাই নিই, পুরা পরিধিটা নিই, তাহলে কেন্দ্রের ফিল্ডটা কত হবে, সেটা হচ্ছে টোটাল ফিল্ড। তাহলে আমি ইন্টিগ্রেশন করবো 0 থেকে 2 পাই আর, লিমিট নেওয়াটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাহলে পুরাটাকে ইন্টিগ্রেশন কি করলে কি আসবে, তুমি তো বুঝতে পারতেছো, পুরা পরিধিটাই আসবে 2 পাই আর। এটা তুমি চাইলে ইন্টিগ্রেশনও করতে পারো, বা এমনি চিন্তা করলে বোঝা যায় যে 0 থেকে 2 পাই আর যদি আমি ডিএলটা নিই, তার মানে কি চাচ্ছি, পুরাটা চাচ্ছি 2 পাই আর আসবে। তো এখানে এই সূত্র, তারপর পাই পাই কাটে যায়, 2 2 কাটে যায়, কিন্তু সূত্র আসে এই যে v0i/2r। তো এইটা মুখস্থ রাখতে হবে, কিসের জন্য? বৃত্তাকার তার যদি হয়, তাহলে সেটা কেন্দ্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেটার মানটা হচ্ছে μ0I/2r। ওকে, এটা তোমার মনে রাখতে হবে। আর এই সূত্রটাও একটু মনে রাখার চেষ্টা করো, যে কোনটা বলবো, এই যে এটাও। আচ্ছা, এখানে আমরা দেখবো, এই যে এটা, যে μ0I/4πr² ইন্ডিকেশন অফ ডিএল। এখন এই ইন্ডিকেশনের লিমিটটা এক এক সময় এক এক হয়ে যাবে, ওটা আমরা দেখবো কোন সময় কি হচ্ছে। ঠিক আছে, আর পরেরটাতে। তো এটা তো বুঝতে পারছো না? তা এত, এখন তো জাস্ট তোমাকে জাস্ট এই সূত্রটাই মুখস্থ করতে হবে, এরপর এটা অ্যাপ্লাই করতে হবে, এই আর কি। ওকে, বি এর যে, এখন হচ্ছে যেটা ভ্যারিয়েশনটা হচ্ছে, যে ধরে নাও যে তোমাদের পুরা যে বৃত্তাকার তারটা আছে না, ওটা পুরাটা দেয়নি। ধরে নাও তারটা এইভাবে জাস্ট অর্ধেক একটা অংশ দিছে, এই যে আমি এখানে মার্ক করে দিছি হলুদ অংশ, এইটার কথা বলতেছি, হলুদ অংশটা অর্ধেকটা। তো সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে চাচ্ছি। তো আমরা সূত্র কি করলাম, μ0I/4πr² ইন্টিগ্রেশন অফ ডিএল।
ডিএলটা হচ্ছে যে কতটুকু অংশ তুমি নিবা। এখন তুমি এই পুরাটাই যদি নিচ্ছ না, তাহলে তুমি নিবা কতটুকু? এই ডিএল, ইন্ডিকেশন অফ ডিএলটা তোমার থেকে এইটাই বলতেছে যে তুমি কতটুকু অংশ নিচ্ছ তারটা, তাই না? কতটুকু অংশ নিচ্ছ? তো তোমার দরকার অর্ধেকটা, তাহলে এই অর্ধেকটা আসলে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 2 π r/2 আসবে না, পরিধির অর্ধেক আসবে। বা তুমি যদি ইন্টিগ্রেশনও করতে চাও তাও হবে, যে 0 থেকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, 2 π r করলে হবে না, বা তোমাকে π r করতে হবে, অর্ধেকটা নিতে হবে। তো এইটা করো, বা যেভাবে আমি বললাম চিন্তা করলেও হয় যে ডিএলটাই হচ্ছে কতটুকু অংশ, তো আমি নিতে যাচ্ছি পরিধির অর্ধেকটা, তাহলে 2 π r/2 হবে এখানে, এরপর বাকিটা। তো যদি বলো অর্ধেকটার জন্য ফিল্ড বের করো, তাহলে পারবা না, পারার কথা। সেম ভাবে এই যে 1/4 যদি বলে, এই যে যেটা আমি হচ্ছে এটা কি কালার, বেগুনি কালার দিয়ে দেখাইছি পরেরটাতে, 1/4 পুরাটাই না, ওটা 4/1 আছে। তাহলে ডিএলটা হবে পুরা পরিধি 4/1 ইন্টিগ্রেশন অফ ডিএল করলে ওটাই আসবে। তাহলে এটা হবে 2 π r/4। দেখো বুঝতে পারো কিনা? তার মানে এই সূত্রটা তুমি মাথায় রাখতে পারো, μ0I/4 π r² ইন্টিগ্রেশন ডিএল। ডিএলটা কি, যে কতটুকু অংশ আমি নিব। তোমার যদি 1/3 বলে তাও হবে 2 π r/3। বুঝতে পারছো কি? হুম। এরপরে আমরা এটা আরেকটা কি কনসেপ্ট দেখলাম, যে উম, তোমার যে তারটা আছে, সেটা তো একটা পাক আছে, মানে তোমার হচ্ছে ধরো না এইটা হচ্ছে তার, ঠিক আছে? সেটার হচ্ছে একটা পাকের জন্য ফিল্ডটা কত হবে সেটা তুমি বের করলাম আমরা, সেই হিসাবে তো সূত্রটা নিয়ে আসলাম। এখন ধরে নাও এরকম অনেকগুলো তার স্টেক করে রাখছে, এই যে দেখতে পাচ্ছ বোধহয়, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এই যে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, দেখ, বোঝাতে যাচ্ছে নাকি? তো এখন যদি এভাবে কারেন্টটা ফ্লো হয়, যেভাবে দেখাইছি আমি, তো সেক্ষেত্রে এই যে কেন্দ্রটা যেটা আসতো, সে কেন্দ্রে ফিল্ডটা কত হবে সেটা বের করতে চাচ্ছি। তো ওই যে ব্যাপারটা ওইটাই এরকম, যে একটা পাকের জন্য যদি ফিল্ড হয়, এটা সূত্র আর কি ছিল ওটা, μ0I/2 r, তাহলে n সংখ্যক পাকের জন্য ফিল্ড কত তৈরি হবে? n ইন্টু μ0I/2 r। তাহলে n সংখ্যক পাকের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সূত্রটা হলো μ0/I/2 r ইন্টু n, মানে একটা পাকের জন্য যে সূত্রটা ডেভেলপ করছে তার সাথে n গুণ করলে হয়ে যাচ্ছে। সিম্পল হয়, কোনো ব্যাপার না, কঠিন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা হয়ে গেল, বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এটা কিছুটা মুখস্থ, কিন্তু সূত্র অনেকগুলো আসতেছে দেখো, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্র, এই অধ্যায়ে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, অনেকগুলা মানে টার্ম আছে, মানে জিনিসগুলো সহজ, কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, একটার সাথে আরেকটা গুলায় ফেলবো না। কারণ এরপরে দেখবা যে আরো আমরা ম্যাগনেটিক ফিল্ডই বের করবো, কিন্তু অন্য কোনো একটা সূত্র দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে বৃত্তচাপ আকৃতির পরিবাহীর ক্ষেত্রে ফিল্ড নির্ণয় করতে হবে। বৃত্তচাপ আকৃতি, এর বৃত্তাকার করলাম। বৃত্তচাপ আকৃতি বলতে, বৃত্তচাপ আকৃতি মানে কি, তোমার যে বৃত্তটা আছে, এবার তোমাকে পুরো বৃত্তটা দেয়নি, তোমাকে যেটা দিছে পুরো বৃত্তের একটা অল্প একটা অংশ, এবং কতটুকু অংশ সেটা বলে দেয়নি, মানে এটা যদি তোমার বৃত্ত হয়, তাহলে এটার ধরানো যে এতটুকু অংশের জন্য তোমাকে ফিল্ড বের করতে বলছে, এবং তোমাকে যেটা দেয়া থাকবে সেটা অনেক দুই ভাবে জিনিসটা আসতে পারে। একটা হচ্ছে ধরুন এইটার এজ দেওয়া আছে, যে লেন্থটা কত দিয়ে দিছে, দিয়ে বলে যে বের করো, কেন্দ্রে যে ফিল্ডটা আছে সেটা বের করো, এইভাবে আর কি। ঠিক আছে? তো পুরাটার জন্য তো আমরা বের করতে পারি, এর একটা পোর্শনের জন্য আমরা বের করতে পারবো না? পারবো। তাহলে সেটা কিভাবে বের করা যায়, আমরা যেটা করছি সেটা দেখো, পুরাটা মানে এই যে বৃত্তচাপটা আছে, যেটা এটা যে বৃত্তের অংশ, সেটার জন্য ফিল্ড কত সেটা আমরা জানি, দ্যাট ইজ μ0I/2 r, যে বৃত্তটার ইয়ে আসবে, কি বলে, ব্যাসার্ধ আসবে সেটা। তো এস, এই বৃত্তচাপটা পুরা পরিধির কতটুকু অংশ সেটা বের করলে হয়ে যাচ্ছে, তাই না? মানে এই μ0I/2 r, এটা হচ্ছে পুরা বৃত্তটার জন্য। ডিএল হচ্ছে যতটুকু অংশ তুমি নিতে যাচ্ছ, তাহলে এসটা আসলে পুরা বৃত্তটার কত অংশ, এসটা সেটা আমরা বের করলে হয়ে যাচ্ছে। তাহলে 2 π r হচ্ছে 1 অংশ, তাহলে এক নিলে হচ্ছে 1/2 পাই, তাহলে এস নিলে s/2 পাই এত অংশ, তাহলে ডিএল এর জায়গায় জাস্ট s/2 পাই দিলেই তো হয়ে যাচ্ছে। ডিএলটা কি বলে, যে কতটুকু অংশ।
তাহলে এস যেহেতু দেওয়া আছে তাহলে অংশটা আমরা বের করতে পারি মিউ নট আই বাই টু আর ইন্টু এস বাই টু পাই আর। জিনিসটা কি বুঝাতে পারছি? হুম, তাহলে একটু এটাই। এখন তোমাকে যদি বৃত্তচাপটার এই পরিধির মানে এই যে কি বলে এটাকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা না দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এই কোণটা দেওয়া আছে বুঝছো? এই থিটা মানে কেন্দ্রে যে কোণটা ও তৈরি করবে সেটা দেওয়া আছে। এখন ধরে নাও কেন্দ্রে যদি এই এইটা বৃত্তচাপটা লেটস সে 90 ডিগ্রি কোণ তৈরি করে ধরো, তাহলে এটা আসলে কতটুকু অংশ বোঝাবে বলতে পারবা? কেন্দ্রে যদি বৃত্তচাপটা 90 ডিগ্রি তৈরি করে 1/4, আর কেন্দ্রে যদি 180 ডিগ্রি করে অর্ধেক। এখন তোমাকে হ্যাঁ, এখন তোমাকে ধরে নাও অত কিছু দেয়নি, তোমাকে বলছে যে কেন্দ্রের 2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এরকম একটা বৃত্তচাপ, যেটা যেটা বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এত, আর এই বের করো, ম্যাগনেটিক ফিল্ড বের করো। তো সেটা বের করবো কিভাবে? তা আমরা যেটা প্রথম বের করবো পুরা বৃত্তটার জন্য কত, সেটা হচ্ছে মিউ নট আই বাই টু আর। তারপর এখন আমাদেরকে ওই যে কেন্দ্রে যে যতটুকু কোণ তৈরি করছে সেই অংশের জন্য বের করতে হবে, এবং সেই অংশটা কত পুরাটা সেটা বের করলে হয়ে যাচ্ছে। সেটা আমরা বের করবো কিভাবে? তো দেখো আমি এখানে একভাবে বের করছি, ধরো না তুমি এটা জানো না, এটা আপাতত দেখিও না, তুমি কিভাবে বের করবে আর, ঠিক আছে? মানে ধরো নাও এটাই যে কেন্দ্রে, সরি সরি, কেন্দ্রে এই কোণটা তোমার জানা আছে, যে কোণটা তৈরি করছে এটা তোমাকে দেয়া আছে থিটা, এস জানো না। তো তোমার এইটা আর দিয়েছি আমি। তো এখন তুমি এটা ফিল্ড বের করতে চাচ্ছ বি, কিভাবে বের করবো? পারবা? মাথায় কিছু আসতেছে? এস দেওয়া থাকলে তো পারতা না, এস দেওয়া থাকলে তো সূত্রটা পারতে, এস বাই মিউ নট আই বাই টু আর ইন্টু এস বাই টু পাই আর। আমি এস দিইনি, আমি তোমার জাস্ট থিটা দিছি আর আর দিছি। ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, কিভাবে বের করবা? জিনিসটা কি বুঝাতে পারছি? এস দেওয়া থাকলে সূত্রটা হচ্ছে মিউ নট আই বাই টু আর, এখানে হচ্ছে ওই ডিএল এর পার্টটুকু এস বাই টু পাই আর। ধরে নাও তোমার আমি এস দেই না, এবার থিটা দিছি আর দিছি, ফিল্ড বের করতে হবে, কিভাবে বের করবো? এটা সূত্র দিয়ে করা যায়। এটা সূত্র তোমার মনে নাই? এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখান থেকে এখানে এটা এটা করা যায় না? এসটা তো বের হয়ে যাচ্ছে, এটা দিয়ে করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি? তো এটা কিন্তু পারা উচিত ছিল। আচ্ছা, তাহলে এখন ইয়া আমরা ওভাবে করবো না, আমরা যেটা করবো যে আমাদের তো পোর্শনটা কতটুকু অংশ মানে ডিএল টা বের করতে হবে, ডিএল হচ্ছে কতটুকু অংশ। তখন আমরা এটা একটু বেশি লেন্দি হয়ে যায়, প্রথমে তোমাকে এস বের করতে হবে তারপর এস বাই টু পাই করতে হবে, হ্যাঁ, সেটাও সহজ। আমরা আরেকটু সহজ ভাবে করবো, সেটা হচ্ছে আমাদের তো লাগে কতটুকু অংশ, এই যে চাপটা পুরা বৃত্তটার কতটুকু অংশ পরিধি রেসপেক্ট। তো আমরা পুরা বৃত্তটা কত কোণ, 360 ডিগ্রি বা টু পাই। তো এই থিটাটা নিলেই তো হয়ে যাচ্ছে যে পুরা মানে টু পাই নিলে এক অংশ চলে আসছে। তো আমরা এক নিলে 1/2 পাই অংশ আসবে। এই যে এখানে করছি আর কি, ডান পাশে দেখো করা আছে। এই টু পাইটা নিলে এক অংশ আসবে, এক নিলে 1/2 পাই, থিটা নিলে কতটুকু অংশ, থিটা বাই টু পাই, তো এইটাই গুণ করে দাও, ডিএল এর জায়গায় এটাই হবে। তো রেডিয়ান করে নিতে হবে, এটা লিখছি কেন, কারণ তুমি যদি এখানে 2 পাই ইউজ করো তাহলে তোমাকে রেডিয়ানে নিতে হবে, তুমি যদি এখানে 360 ডিগ্রি ইউজ করো তাহলে তোমাকে এটা কিছু নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। তো নিচে কোনটা নিচ্ছ সেটার উপর তোমার উপরে কোনটা নিতে হবে। তো নিচে যদি তুমি 30 ডিগ্রি নাও তাহলে তোমাকে নিচে 360 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি 3 রেডিয়ান নাও তাহলে নিচে 2 পাই দিয়ে ভাগ করতে হবে। তো এটা কি বুঝছো যে অংশটা কি হলো, যে পুরা 2 পাইটাই তো এক অংশ, তাহলে থিটা হবে থিটা বাই 2 পাই অংশ, থিটা যদি কোণ হয়। সো এটা আর কি বৃত্তচাপের ক্ষেত্রে আর কি। Okay, তো আরো আছে। তাহলে এগুলা কি বুঝা গেছে? হ্যাঁ,
এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, একদমই সোজা অঙ্ক। এগুলা দেখলেই পারবা। আবার যদি আমি এটা আপাতত স্কিপ করে যাইতেছি, একটু দেখা দিই। 4 নম্বরটা দেখো। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে, আই কারেন্ট। কুণ্ডলীর কেন্দ্রে এত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ফিল্ডস দেওয়া আছে। পাক সংখ্যা বের করতে হবে n। পারবা? ফিল্ডটা দেওয়া ছিল বি মিউ নট আই বাই 2r ইন্টু এন। এটা সূত্র আমরা পড়লাম। এন সংখ্যক পাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফিল্ড কিভাবে বের করতে হয়। তো এইটা দেওয়া আছে তোমার কাছে, কারেন্ট দেওয়া আছে, আর দেওয়া আছে, এটা বের করতে হবে। পারার কথা। তো এগুলো একটু দেখে নিও, সবগুলা পারবা। তাই এরপর এটা কি, এরপর এটা যেটা হলো যে, ধরে নাও তোমাকে, আমরা তো এইটা বের করলাম যে একটা যদি অসীম বা সসীম তার থাকে তাহলে কোনো একটা পয়েন্টে ফিল্ডটা কত হবে। এখন এরকম হতে পারে না যে, আমি আগে তোমাকে সিচুয়েশনটা ব্যাখ্যা করি, যে এখানে একটা তার আছে এবং এখানে একটা তার আছে, দুইটা সমান চলে আছে। এখন এইখানে আমি ফিল্ড বের করতে যাচ্ছি এই পয়েন্টে, পি পয়েন্ট। এখন এই পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এই তারের উপর দিয়ে ধরুন আই কারেন্ট যাচ্ছে, এই তারের উপর দিয়েও আই কারেন্ট যাচ্ছে। তো এই পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেখানে কিন্তু দুইটা তারের জন্য যে কারেন্টটা যাচ্ছে সেই দুইটা কারেন্টের জন্যই ফিল্ড তৈরি হবে। ধরে নাও এই তারটা নাই, তাহলে এখানে একটা ফিল্ড তৈরি হবে এই তারের জন্য। আর ধরে নাও যে অন্য আরেকটা তার নাই, এটা নাই, তো এখানে একটা ফিল্ড তৈরি হবে এই তারের জন্য। তো দুইটা তারের জন্য পি পয়েন্টে দুইটা ফিল্ড তৈরি হবে। এখন ওই দুইটা ফিল্ডের টোটালটা হবে পি পয়েন্টে যে ফিল্ডটা, সেটা আসলে পি পয়েন্ট যে ফিল্ডটা ফিল করবে আর কি, যে ওখানে যে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাবে, এটা হবে দুইটা তারের সম্মিলিত ভাবে যে ফিল্ডটা তৈরি হবে সেটার জন্য। তো এখন সেটা আমরা বের করতে চাচ্ছি। জিনিসটা কি বুঝতে পারছো, যে তোমাকে যদি একাধিক সোর্স থাকে ফিল্ডের, প্রত্যেকটা সোর্সের জন্য ফিল্ডটা কত হবে সেটা আমাকে মেজার করতে হবে, তারপর ওটা টোটালটা বের করতে হবে। জিনিসটা কি বুঝাইতে পারছি? যেমন আমরা ওই যে এরকম একটা সূত্র পড়তাম না, ধরে নাও এখানে একটা প্লাস কিউ চার্জ আছে আর এখানে ধরে নাও প্লাস কিউ প্রাইম চার্জ আছে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এখান থেকে দুজনের দূরত্বটা দেওয়া আছে, এটা আর এটা আর প্রাইম। তাহলে দুইজনের জন্য এই পি পয়েন্টটাতে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের কথা চিন্তা করতেছি। ওই যে এরকম যে কনসেপ্ট থাকবে, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এই দুইটা চার্জ রাখছো এখানে, তো কেন্দ্রে সৃষ্ট ইলেকট্রিক প্রবাহ মানে তড়িৎ প্রবাহ কত, এটা বের করো না? ঠিক সেম ভাবে এই জিনিসটা বের করতে হবে। বুঝতে পারছি? হুম। এখন এখানে দুইটা জিনিস, যে ম্যাগনেটিক ফিল্ড কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। তাহলে এই যে টোটালটা বের করবো ওটা কি একটা ভেক্টর সাম করতে হবে নাকি এমনি করে যোগ করে দিলে হয়ে যাবে? ভেক্টর সাম করতে হবে। তার মানে এখানে ডিরেকশনটা দরকার আমাদের, তাই তো? কারণ ডিরেকশন ছাড়া তো তুমি ভেক্টরের সাম করতে পারবে না, তোমাকে ডিরেকশনটা জানা লাগবে, যে কোন দিকে কি হইতেছে, তারপর তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। তো এটার জন্য ইজি। ইলেকট্রিক ফিল্ড বের করা যতটা না কঠিন ছিল, কারণ ওখানে ডিরেকশনের ব্যাপার থাকতো। আর তোমার লব্ধিটা বের করার যে একটা চিন্তা থাকতো, যে লব্ধিটা কোন সূত্র দিয়ে বের করবো। হ্যাঁ, এইখানে ক্ষেত্রে ইজি জিনিসটা, কারণ এখানে সবগুলা একই হবে, লিনিয়ার হবে জিনিসটা। হ্যাঁ, আর ধরুন যদি লিনিয়ার হয় তাহলে সেক্ষেত্রে তো ভেক্টর যোগ বিয়োগ করা খুব ইজি। লিনিয়ার কথা বলতে কি, ধরুন দুইটা ভেক্টরের দিক একই, টি আর কিউ একই দিকে আছে, এই দুইটার ভেক্টর সাম কি হবে বলতো? দুটো যোগ করে দিবা, শেষ মানটা বের করে যোগ করে দিবা, দুটা মানটা যোগ হলেই এটা টোটাল বের হয়ে যাবে। আর যদি দুটা বিপরীত ডিরেকশনে থাকে, ধরুন এটা বিপরীত ডিরেকশনে আছে এস, তাহলে কি হবে, এদের ভেক্টরটা কি হবে, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে, মান মান ওয়াইজ, তাই তো? তো এইটা হলে তো আমাদের আরো তো কোন টোন নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো এইটার ক্ষেত্রে তাই হবে, এইটার যোগ করবো নাহলে বিয়োগ করবো, কারণ ডিরেকশন গুলো সবসময় এইটার হবে একই দিকে নাহলে বিপরীত দিকে। তাহলে দেখো, কেস ওয়ানে যেটা আমরা করতেছি, দুটো অসীম তার নিচ্ছি, ওই যে বাম আর ডান পাশে দেখতে পাচ্ছ, এবং এই দুটো অসীম তারের জন্য এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে চাচ্ছি। তাহলে এই পি পয়েন্ট হচ্ছে এটা।
এবং এই পি পয়েন্ট থেকে দুজনের ডিস্টেন্সটা দেওয়া আছে, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তো আমাদের কাজটা প্রথমে যেটা বের করবো, পি পয়েন্টে I1 কারেন্টের জন্য যে ফিল্ডটা তৈরি হবে সেটা বের করবো, দ্যাট ইজ B1। I2 কারেন্টের জন্য যে ফিল্ডটা তৈরি হবে সেটা বের করবে, দ্যাট ইজ B2। এবং এরপরে কাজটা হচ্ছে এদের ভেক্টর সাম করা। তো আগে B1টা বের করতে পারবা কি? দেখো এটা একটা অচিন্তা, ডিস্টেন্স দেওয়া আছে R1, কারেন্ট দেওয়া আছে I1, তাহলে B1টা বের হবে না? সূত্রটা কি? মিউ নট I1 বাই 2 পাই R1। এই যে এখানে লিখে দিছে, জাস্ট সূত্রটা ফেলে দিলে হয়ে গেল। আর B2 মানে I2 কারেন্টের জন্য যে ফিল্ডটা তৈরি হবে, দ্যাট ইজ B2, সেটার জন্য যে সূত্র সেটা হচ্ছে B2 ইজ ইকুয়াল টু মিউ নট I2 বাই 2 পাই আর। এরপর কি? ভেক্টর সাম করা লাগবে, তাহলে ডিরেকশন জানা জরুরি। তাহলে দেখো B1 এর ডিরেকশনটা যে ক্রস লেখা হয়েছে সেটা কি আসলে ক্রস হবে? তুমি কি বুঝতে পারতেছো? কি করতে হয়? I1 এর দিকে তোমার ইয়াটা রাখো, বৃদ্ধ আঙ্গুলটা রাখো, এবং তুমি বাকি আঙ্গুলগুলো কার্ল করো। তাহলে দেখো তো ওই ক্রস আসতেছে কিনা। আসে, ওকে। আর I2 কারেন্টের জন্য তুমি যদি করো, তাহলে I2 কারেন্টের দিকে ওই যে বৃদ্ধ আঙ্গুলটা রাখো এবং তুমি ক্রস ইয়া করো, কার্ল করো আঙ্গুলগুলো। দেখো ডট আসতেছে কিনা, মানে এটা আউটওয়ার্ড আসতেছে কিনা। B2 র জন্য পি পয়েন্টে আউটওয়ার্ড আসবে কিনা? আসবে। তাহলে B1টা হচ্ছে ইনওয়ার্ড ক্রস যেহেতু, আর B2টা হচ্ছে আউটওয়ার্ড যেহেতু ডট। তার মানে ডিরেকশন গুলো কি আসলো? অপোজিট, অপোজিট আসছে। তার মানে কি করতে হবে? নেটটা আমরা বের করতে পারি, নেট মানে কি? দুটা যোগফল। তাহলে এখন যেহেতু অপোজিট ডিরেকশন, তাহলে জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। B1 এই যে থেকে B2 বিয়োগ করতে হবে, যেটা বড় আসবে। এবং দিকটা কি হবে? নেট পি নেটের দিকটা কি হবে? বড়টার দিকে অবশ্যই। এটা তো বলা লাগবে না যে দুইটা ভেক্টর বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বড়টার দিকে ডিরেকশনটা হবে নেটের। বুঝতে পারছি? তাহলে দেখো তো কেস টু যেটা আমরা করছি, কেস টু তে আমরা কি করছি? কারেন্টের ডিরেকশনটা খালি উল্টাই দিছি। এই যে I1 কারেন্টের ডিরেকশনটা আগে যেদিকে ছিল জাস্ট এবার অপোজিট করে দেওয়া হয়েছে। তো অপোজিট যদি করে দিই তাহলে তোমার হচ্ছে ফিল্ডের মান তো একই একই থাকবে। ফিল্ডের মান তো নির্ভর করতেছে না ডিরেকশন কোন দিকে আছে, ফিল্ডের মান হচ্ছে মিউ নট I1 বাই 2 পাই R1। এটাই হবে, ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো I1 এর জন্য ডিরেকশনটা যে ডট আসছে, এটা কি বুঝতে পারছো? তুমি করো তো, ডট আসবে কিনা। এই যে এদিক দিয়ে এদিক দিয়ে আঙ্গুল আসছে না, তাহলে তোমার এদিকে সামনের দিকে আসতেছে, তাই তো? তাহলে হ্যাঁ, ডট আসবে। এবং তোমার এই যে এটা I2 জন তো ডট আসবেই। করো, করে দেখো কিন্তু, নালে কিন্তু হবে না। করো, নিজেই তো করতে হবে তোমাকে। তো দুইটার জন্য ডট আসছে। তো ডট যদি আসে তার মানে দুইটা কি আর্ট ওয়ার্ডস, তাই না? আলটিমেটলি যে ডিরেকশনটা, এটার ক্ষেত্রে বুঝতেছি না কি হবে, মানের উপর নির্ভর করবে। যদি B1টা বেশি হয় তাহলে ইনওয়ার্ড হবে কেস ওয়ানে, বি নেট। আর যদি B2টা বেশি হয় তাহলে আউটওয়ার্ড হবে। এখন এখানে তো দুইটাই আউটওয়ার্ড। তো দুইটাই যদি আউটওয়ার্ড হয় তাহলে আলটিমেটলি যে নেটটা আসবে এটা জাস্ট যোগ করে দিলে হবে, এবং যে আলটিমেট যে ডিরেকশনটা সেটা বহির্মুখী হবে। এটা বুঝতে পারছো? ওকে, চলে গেল। তো বাকি দুইটা দেখি আমরা। বাকি দুইটাতে এবার আমরা এই দুইটা ভিতরে নিছিলাম পি পয়েন্টটা। এবার পি পয়েন্টটা বাইরে নিছি, ডান সাইডে অথবা বাম সাইডে নিলেও হয়তো কিছু একই একই জিনিস আসবে। তো একই জিনিস যে তোমাকে ওই যে পি পয়েন্ট থেকে দুইটা তারের যে ডিস্টেন্সটা আছে, লম্ব দূরত্বটা সেটা দেওয়া থাকবে। তো এক্ষেত্রে সেটা R1 আর R2। তো মানটা বের করবা, সূত্র একই, ওই যে ওটাই মিউ নট I বাই 2 পাই A, যে ডিস্টেন্সটা আর কি, এটা। ডিরেকশনটা দরকার। তো ডিরেকশন গুলো দেখো, ডিরেকশন গুলো আসলে এটার জন্য, ডিরেকশনটার জন্য আসলে এতগুলো করানো হয়েছে। এই ডিরেকশনটা তুমি বের করতে পারতেছো। I1 এর জন্য যদি ফিল্ড হয় B1, B1 এর ডিরেকশনটা কি আসলে আউটওয়ার্ড আসবে কিনা দেখো তো। তুমি করো, দেখো আউটওয়ার্ড আসছে কিনা। ডিরেকশন গুলো তোমাকে দেখে আমাকে বলো যে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ব্যাস, ডিরেকশন যেহেতু উল্টা আসছে তার মানে এখানে বিয়োগ করতে হবে। এবং দিকটা কি হবে? বড়টার দিকে হবে। যেটা তুমি ভ্যালু বেশি পাবা সেই ডিরেকশনে তোমার নেটটা আসবে। সেম ওয়েতে কেস ফোরে আমরা করছি। কেস ফোরে যেটা হয়েছে যে দুইটাই ইনওয়ার্ট হয়ে গেছে। আর সরি, হ্যাঁ, ইনওয়ার্টই তো হয়েছে। তুমি জাস্ট ডিরেকশনটা দেখো, দুটাই ভিতরের দিকে যাচ্ছে। তোমার আঙ্গুলগুলো একদম
এই যে বোর্ডের ভিতরে যাচ্ছে। তো দুইটা ইনওয়াট, ইনওয়াটের জন্য জাস্ট যোগ করে দিলে হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই, এটা অঙ্ক কোশ্চেনে যেটা দেওয়া আছে, এটা আপাতত ইগনোর করতে পারো, উপরেরটা দেখো। উপরে আমি তোমার এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে এটা একটা বৃত্ত নিছি, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর, এবং একটা অসীম তার নিছি I2, মানে এই যে I2 কারেন্ট যেটার উপর দিয়ে যাচ্ছে, এবং এই কেন্দ্র থেকে এই অসীম তারের যে ডিস্টেন্সটা সেটা বি দেওয়া আছে তোমাকে। প্রশ্ন বলছে যে ও বিন্দুতে বি কত, মানে ইলেকট্রিক, সরি ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে ও বিন্দুতে ফিল্ড কোন দুইটা জিনিসের জন্য তৈরি হবে বলতে পারবা? একটা হচ্ছে ওই বৃত্তাকার তারটার জন্য, আরেকটা কিসের জন্য, আরেকটা হচ্ছে ওই যে অসীম তারটার জন্য। তো দুইটা বস্তুর জন্য এখানে ফিল্ড তৈরি হচ্ছে, দুইটা সোর্স। তো বৃত্তাকার তারের জন্য ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে পারি কেন্দ্রে, এবং এই যে অসীম তারের জন্য কত হবে সেটাও বের করতে পারি, যেহেতু আমাদেরকে ডিস্টেন্সটা দেওয়া আছে। তো আমরা বি ওয়ান বের করবো। লেটস সে বি ওয়ানটা হলো, আমি জানি না এখানে বি ওয়ানটা কি ধরছি, ধরুন I1 তারের জন্য যেই ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে বি ওয়ান, মানে I1 কারেন্টের জন্য, এবং I1টা একটা বৃত্তাকার তারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যে ডিরেকশনটা, সেটা, এই যে ডট লিখছি, সেটা কি তুমি বুঝতে পারছো যে ডট হবে, এটা ডট হবে। তুমি I1 এর দিকে তোমার বৃদ্ধ আঙ্গুলটাকে রাখো, এরপর তুমি আঙ্গুলগুলোকে কার্ল করো, দেখো এটাই আসতেছে কি, এই যে এরকম আসবে, বাইরের দিকে আসবে আর কি। বোঝা যাচ্ছে কি? এটাকে এইভাবে চিন্তা করো, এটা একটা তার, হ্যাঁ, স্পর্শক বরাবর একটা নখ দিয়ে তুমি হচ্ছে আঙ্গুলগুলোকে কার্ল করো, তাহলে এইটা ক্রস হবে দেখবা, আর এটা ডট আসবে, ভিতরে ডট আসবে। বুঝতে পারছো? ঠিক আছে, তার মানে বি ওয়ান এর ডিরেকশনটা আসতেছে কি, ডট। আর ওই যে অসীম তারের জন্য যে ফিল্ডটা তৈরি হবে ও বিন্দুতে, সেটা ভ্যালু, আচ্ছা ভ্যালু তো বের করতে পারবো তো। বি ওয়ান এর ভ্যালু কি হবে? সূত্রটা ওই যে μ0 I/2, সম্ভবত কি ছিল, 2R ছিল যতদূর জানা আছে। আর বি টুটা কি হবে? μ0I/2π A। এ হচ্ছে ওই যে ডিস্টেন্সটা যেটা আসবে। তো এটা তো সূত্র, এগুলা 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 দিয়ে মান পাই যাবা। ডিরেকশন গুলো আমি একটা ডটটা বুঝাই দিলাম। ক্রসটা কিভাবে হচ্ছে দেখো, তুমি দেখো ক্রস আসবে কিনা। ও বিন্দুতে I2 কারেন্টের জন্য যে বি টুটা আসবে সেটা কি ইনওয়ার্ড আসবে কিনা দেখো তো। তুমি এগুলাকে ইয়া করো, এই যে নিচের দিকে তাহলে তোমার এই যে ডিরেকশনটা এইদিকে হচ্ছে, তাহলে এটা আসবে ক্রস, আর এটা আসবে ডট। তাহলে এই পাশে বাম পাশে ক্রস আসবে, ডান পাশে ডট আসবে। ওকে, তাহলে বিপরীত ডিরেকশন হলে জিনিসটা কি হয়, বিয়োগ করতে হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টার দিকে হবে তোমার ডিরেকশন। বুয়েটে 17-18 সালে এরকম টাইপেরই ম্যাথ আসছিল একটা, এই যে চিত্র দিছে ওরা, লেখা টাকা আছে। তো এটা তুমি নিজে করবে অবশ্যই, হ্যাঁ। তা আমি একটু বুঝাই দিচ্ছি কি করতে হবে। একটা লম্বা তারে এত ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে উহার বাকি অংশ সোজা রাখা হবে। আর একটা লম্বা তার আছে যেটার কি করছে, যে এত ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করছে, ওই যে চিত্রে যেরকম দেখতেছে, আর বাকি অংশ সোজা রাখছে। অন্য একটি লম্বা তার, মানে এরকম হয়েছে আর কি, এরকম হয়েছে, বুঝছো? যে এইভাবে দিয়ে, এইভাবে ঘুরাই দিয়ে এইভাবে নিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপারটা। আর এই যে বৃত্তটা তৈরি হয়েছে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে R। এটা একটা তারের কথা বলি। আর অন্য একটি লম্বা পরিবাহী, কি বলছে, অন্য একটি লম্বা পরিবাহী উক্ত কুণ্ডলী কেন্দ্র ডি দূরে সমান্তরাল রেখে একই পরিমাণ ক্ষেত্র নিয়ে বিপরীত দিকে বয়ে যাচ্ছে। এই যে এখান থেকে ডি ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সে এই তারটা এভাবে আছে। তো এটা ডি ডিস্টেন্সটা দেওয়া আছে। কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে, এই যে দেখো কারেন্ট এইখান থেকে এইভাবে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর নিচে যে তারটা সেখানে কারেন্টটা যাচ্ছে উল্টা দিকে, আর এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এই দিকে, মানে বৃত্তের ভিতরে যে কারেন্টটা সেটা হচ্ছে এই দিকে। কারেন্টের ডিরেকশন গুলো তো বোঝার কথা, দেওয়া আছে।
বলছে যে কুণ্ডলীর কেন্দ্রে যদি ফিল্ডটা নেট, যে ফিল্ডটা সেটা বি নেটটা যদি এত হয়, তাহলে প্রতিটি পরিবাহীতে বৈদ্যুতিক প্রবাহ কত হবে, অর্থাৎ আই এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। মিউ নট এর মানে এটা। দেখো এই যে এখানে কিন্তু তিনটা তুমি জিনিস চিন্তা করতে পারো। একটা হচ্ছে এইটা একটা জিনিস, এই তারটা, এটা আরেকটা তার, এবং এইটাকে আরেকটা তার হিসেবে ডিল করতে হবে। তিনটা তার ডিল করতে হবে। তো এই এক নম্বর তারের মধ্যে দিয়ে কারেন্ট, সবগুলোতে কারেন্ট কিন্তু একই যাচ্ছে, ওই আই কারেন্টে যাচ্ছে, আলাদা কোনো কারেন্ট নাই। তো এই কারেন্টটাই বের করতে হবে যে আই কারেন্টটা কত। তাহলে এই যে কেন্দ্রে যে ফিল্ডটা তৈরি হবে সেখানে তিনটা সোর্সের জন্য তৈরি হবে। একটা এই যে বৃত্তাকার তারটা আছে সেটার জন্য, একটা হচ্ছে এই যে তারটা আছে সেটার জন্য, আর একটা হচ্ছে এই যে তারটা আছে সেটার জন্য। তিনটা জিনিস তৈরি হবে এখানে, বি 1, বি 2 আর বি 3। এইগুলো তোমাকে কি করতে হবে, ফ্যাক্টর সাম করতে হবে। তো এই যে মানগুলো তুমি বের করতে পারবে না, বি 1 কত, বি 2 কত, বি 3 কত, পারবা, কারণ এগুলোকে অসীম তার হিসেবে ট্রিট করতে হবে, আর এটা তো বৃত্তাকার তার, বৃত্তাকার তারের ক্ষেত্রে কেন্দ্র দূরত্ব কত সেটা আমরা বের করবো। তো ব্যাস, এরপরে এখানে টোটাল বি নেটটা পাবা। ওই বি নেট ইকুয়াল টু তোমাকে ওই যে সূত্র লিখতে হবে, বি নেট ইকুয়াল যেটা পাবা, এরপর ওখান থেকে কারেন্টটা বের হয়ে যাওয়ার কথা আর কি। বুঝাইতে পারছি কি, ওখান থেকে কারেন্টটা বের হয়ে যাবে। তো এটা একটু নিজে ট্রাই করিও নাকি, করে আমাকে জানাবা যে অ্যান্সারটা কত আসলো। আচ্ছা, অ্যান্সারটা এখানে দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। মিলাবা যে তোমার আসলে 1 অ্যাম্পিয়ার আসছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখান থেকেই, আর দেখি যদি রাতে সময় দিতে পারি তাহলে জানাবো। ওকে, ঠিক আছে।